এদিকে প্রথমবারের মতো দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতার সরাসরি বৈঠক, নির্বাচনের আগেই বড় কিছু ঘটার আশঙ্কা। 5 ঘন্টা তারা সেখানে ছিলেন, তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। এদিকে আবারও বিরাট বার্তা, নেত্রী শেখ হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। গণভোট যদি ফেল করে, আমি বলে দিলাম আজকে ছোট মুখে, সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন। আওয়ামী লীগ সংবিধানটাকে এমনভাবে ব্লক করে রাখছে, ওটার ভিতরে আপনি ঢুকতেই, আপনি দেখেন না, আমার তো বলার দরকার না, আপনি ঢুকতে পারেন কিনা। যে যেমন এই ঘর মানে একটা কোম্পানির ভিতরে এমডি পদ আছে, ডিএমডি পদ আছে, কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটর কোনো পদ নাই। তো চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদ যদি ওই কোম্পানি আইনে না থাকে, আপনি বানাইতে পারবেন? তো আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বলা নাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান সরকার যা করতেছে কিভাবে করতেছে, এই যেই প্রক্রিয়া যেটা টোটালটাই অন্তর্বর্তীকালীন সংবিধানে হচ্ছে, এটাকে মেনে নিতে হবে। আর এই সব কিছুর বৈধতা আপনি নিতে পারবেন যদি গণভোটকে আপনি হা করেন। এদিকে নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই। এদিকে প্রথমবারের মতো দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতার সরাসরি বৈঠক, নির্বাচনের আগে বড় কিছু ঘটার আশঙ্কা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে 26শে জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। মোবাইল ফোন সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতার তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি। 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বিভিন্ন সময় বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে তার মত প্রকাশ করেছেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। 23শে জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। এদিকে আবারও বিরাট বার্তা, নেত্রী শেখ হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল ওই টাইম ম্যাগাজিনে, যেটা নিয়ে আমার বিএনপির সমর্থকরা প্রতিবাদও করছে। এগুলি যখন চলছে তখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ফের সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। নির্বাচনের প্রাককালে সেই সাক্ষাৎকার অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নির্বাচনে তার ভাবনা, তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন।
পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যখন সরকার উদ্বিগ্ন, এমনকি যদি নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটে তবে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে, এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সমস্ত বিষয়গুলি নিয়ে এইবার আন্তর্জাতিক গণমাধ্যমে ফের মুখ খুললেন শেখ হাসিনা। এইবার হাসিনা জোরালো দাবি জানালেন, ভারতের নির্বাসিত থেকে বাংলাদেশে আসন্ন নির্বাচনের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন তার দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর সেটা নিয়ে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি বলেন, নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এমনকি তিনি বলেন, বহির্ভূতভাবে জন্ম নেওয়া এই সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এমনটা শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটি সরকার, যা নির্বাচিত সরকার নয়, তারা জনগণকে বিভক্ত করতে কাজ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে না। গণভোটকে ঘিরে নিরাপত্তা ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা সংবিধানের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এদিকে মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে একটি গণমাধ্যমে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী সুশৃঙ্খলভাবে নির্বাচন সুনিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কাউকে বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না। আরও বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলি এক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক ঘটনা ঘটেছে, জানে একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে। নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র, আহত 15। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ইসলামী ইউনিয়ন আমির সহ 10 জন এবং বিএনপির 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার 31 জানুয়ারি সকাল 8:30টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে চৌকিদার বাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার বাড়ি গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, শুধু সেখানেই এই ঘটনার তাৎপর্য শেষ হয়ে যায় না। ঘটনাটি যে সংবাদ মাধ্যমে জানান দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা ভারত সরকার কারোরই কোনো আপত্তি নেই, তার প্রমাণ হচ্ছে লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতেই সেই খবর করেছেন প্রথম আলোর প্রতিনিধি, এবং প্রথম আলোতে সেই বৈঠকের খবর বিস্তারিত ছাপা হয়েছে। দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই বৈঠকটি যে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে পেরেছে এবং সরকারের সেদিক থেকে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, তার এটাও একটা বড় প্রমাণ বটে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ 21 জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করেছেন, 26 জানুয়ারি ফিরেছেন। এমন একটা রাজনৈতিক বৈঠক, যে বৈঠকের জন্য, যে বৈঠক যার সাথে মানে শেখ হাসিনার কাছে পৌঁছতে তাদেরকে সরকারি নানা রকম এক রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, নিরাপত্তা বিষয়ক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ভিসা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদন ক্রমে পাওয়া গেছে, এবং সে কারণে দিল্লিতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পেরেছে। দিল্লি সরকার 23 জানুয়ারি শেখ হাসিনাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়ার মাধ্যমে যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সে অবস্থায় আওয়ামী লীগকে দলীয়ভাবে সংগঠিত হতে, তাদের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে চালাতে কিংবা তাদের নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে, সভায় বক্তব্য রাখতে কোনো কিছুতেই সরকার বাধা দেবে না, বরং সরকার প্রচ্ছন্ন সমর্থন দেবে। সেটাই 23 জানুয়ারি থেকেই দিল্লি সরকারের ইঙ্গিত ছিল। সেটারই আরেকটা নমুনা হাজির হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিল্লি পর্যন্ত পৌঁছে শেখ হাসিনার অত্যন্ত সুরক্ষিত বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে পারবার মাধ্যমে। দেখেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে গত বছরের জুন থেকেই দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন। প্রথম 2025 সালের জুন মাসে এই খবর বেরিয়ে আসে যে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্যে আছেন কিংবা ভারতে আছেন, যারা বাংলাদেশ থেকে 2024-এর 5ই আগস্ট সরকারের পতনের পর নিরাপদ আশ্রয়ে বিভিন্ন দেশে গেছেন, তারা এসে তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন। কিন্তু সেই খবর কখনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে কোনো সাংবাদিককে কনফার্ম করা হয় নাই। তারা বলেছেন যে অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গেই হয়েছে কিনা তা বলতে তিনি রাজি হন নাই। এমন নানা প্রক্রিয়ায় ওই মানে সাক্ষাতের বিষয়গুলো একরকমের রেখে ঢেকে প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা গেলেন এবং সেই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বরাতেই ছাপা হওয়া, সেটা একটা সুস্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ 71 সাল থেকে যেভাবে অপারেট করছে, যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল, 71-এর সবচেয়ে দুর্যোগপূর্ণ এবং
একটা প্রতিকূল সময়ে সেই ফর্মুলাটাই তারা আবার ফলো করছে, আবার অনুসরণ করছে, যেটা তারা 75-এও কিন্তু আবার অনুসরণ করেছিল দীর্ঘ সময়, যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন। যে বিষয়টি তারা অনুসরণ করেছিল এমনকি 11-এর সময়ও, মানে প্রবাসে বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা, প্রবাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে আওয়ামী লীগের দাবি দাওয়া অবস্থানকে একরকমের বিশ্ব দরবারে জোরালো আওয়াজ হিসেবে তুলে ধরা, এই কাজগুলো আওয়ামী লীগ কিন্তু সেই 71 সাল থেকে করে আসছে। এমনকি এ দফায়ও ট্রাফালগার স্কোয়ারকে ঘিরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে ইউনূস সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে। কাজেই আওয়ামী লীগ ঠিক তার ফর্মুলা অনুসরণ করেই যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন বা হয়তো হয়েছেন এবং তাদেরকে সামনে আনা হবে। এমনকি দিল্লিতে যে 2 দফায় 2টো সংবাদ সম্মেলন হলো পরপর, একটাতে আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী উপস্থিত হলেন, আরেকটিতে তো শেখ হাসিনাই উপস্থিত হলেন। বারবার যে উপস্থিত হলেন বলছি, অডিও বার্তা পাঠিয়েছেন সেখানে শেখ হাসিনা, এবং অডিও বার্তায় যেমন উপস্থিত ছিলেন তেমনি সেখানে উপস্থিত দিল্লির সাংবাদিকেরা বলেছেন যে তিনি অনলাইনেও সংযুক্ত ছিলেন ওই অনুষ্ঠানটিতে। কিন্তু আল জাজিরা, এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেটাকে শেখ হাসিনার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স, ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবেই অভিহিত করছে। মানে তা তো বটেই, অডিও বার্তায় উপস্থিত হলেও প্রেস কনফারেন্সে, সংবাদ সম্মেলনে, জনসমাবেশে, মানে সেটা একটা মিলনায়তনের মধ্যে বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যেই হোক না কেন, এমন প্রকাশ্য সভায় তো 2024-এর আগস্টের পর থেকে শেখ হাসিনার কখনো বক্তব্য দেন নাই। এই কারণে সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তেমনি তার নিরিখে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দল বেঁধে ভিসা দিয়ে একটা রাজনৈতিক বৈঠকে যোগ দিতে ভারত সরকার অনুমোদন দিল, সেটাকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার কারণ আছে। 21শে জানুয়ারি তাদের যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা বলেছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রথম আলো তাদের খবরে বলছে, যেই খবরটি লন্ডন থেকে সাইদুল ইসলাম করেছেন, তিনি বলেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য তাকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মানে তারা কোনো রামঢাক করতে চাইছেন না, তারা চাইছেন বাংলাদেশ সরকার জানুক, তারা চাইছেন যে বাংলাদেশের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হোক। এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়, মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। 5 ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে, পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে, শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে শেখ হাসিনা সামান্য ওজন কমিয়েছেন বলে তাদের কাছে মনে হয়েছে। মানে একটা যে দীর্ঘ সময়ের কৌতূহল শেখ হাসিনা কেমন আছেন। 2025-এর জুনের পর এক দফা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ দেখা করে এসেছিলেন, তারা বেরিয়ে এসে বলেছিলেন এই কথাটা যে শেখ হাসিনা যে সুস্থ আছেন, শেখ হাসিনাকে দেখে যে মনে হচ্ছে তিনি অন্তত সবকিছু ঠিক থাকলে একটা দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়ে যেতে পারবেন, এবং তার শারীরিক সুস্থতার সঙ্গে তার আত্মপ্রত্যয়ের যে ছাপ তারা দেখেছেন। এখন এই জানুয়ারি মাসে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও কিন্তু সে কথা বলছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা আরো বলেছেন যে ভারত সরকার দিল্লিতে একটা সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে বিস্তৃত। এবং প্রথম আলো লিখছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতে তারা জানতে পেরেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন ওই বাসায়, সেটাও এই নেতা জানিয়েছেন। মানব জমিন পত্রিকাও শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাতের খবর ছেপেছে। তারা বলছে দিল্লিতে হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কৌতূহল। তারা সেখানে বলছে যে দিল্লিতে এক অজ্ঞাত স্থানে একটা বড় বাড়িতে শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেখানে তারা বলেছেন যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছাড়াও মানব জমিন লিখছে আরাফাতের মতো কয়েকজন, মানে মোহাম্মদ আরাফাতের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতা আরাফাতের মতো কয়েকজন নিয়মিত তার সঙ্গে সেখানে দেখা করেন। মানে শেখ হাসিনা যে তার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছিলেন ওই বাড়িতে মানে গত বছর থেকেই নিয়মিতভাবে, সে খবর কিন্তু আবার আমার দেশ সহ বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় গোয়েন্দা সূত্রের বরাতে কয়েক দফায় ছাপা হয়েছে। আমার দেশ পত্রিকায় এই খবরও ছেপেছিল যে ভারত সরকার শেখ হাসিনার বাড়িতে শেখ হাসিনাকে একটা সম্পূর্ণ সচিবালয় স্থাপন করে দিয়েছে। মানে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা বলছেন যে অনেক লোক কাজ করছেন তার জন্য, শুধু সেটাই না, একটা সম্পূর্ণত অত্যাধুনিক অফিস তাকে সেখানে সেট আপ করে দেওয়া হয়েছে, এবং সেখানে তাকে একজন অফিস সচিব দেওয়া হয়েছে যিনি তার অফিসের কাজকর্ম সামাল দিচ্ছেন। আমার দেশ পত্রিকা লিখেছিল একসময় যে তার প্রতিদিনের কাজের জন্য সাংবাদিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এই যে গত অক্টোবর নভেম্বর থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে একটা বড়সড় প্রেস টিম তার জন্য ভারতের বাইরে বসে কাজ করছেন। অক্টোবরে রয়টার্সে শেখ হাসিনা যে প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের আগামী নির্বাচনটা গণ বয়কটের কারণে একটা অবৈধ নির্বাচনে, অগ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে, সেই প্রতিবেদনের শেষে রয়টার্সের সাংবাদিক লিখেছিলেন যে দিল্লির লোধি গার্ডেন এলাকায় শেখ হাসিনাকে এক বিকেলবেলা হাঁটতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক, এবং তখন দেখেছেন যে
তিনি দুজন নিরাপত্তা কর্মী সহ হাঁটছেন ওই লোধি গার্ডেন এলাকায়, এবং এলাকার মানুষজন যখন তাকে চীনে সম্ভাষণ জানাচ্ছেন তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, বিশেষ করে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের বৈঠক এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে দেশে বিদেশে, এবং বাংলাদেশে যত প্রতিকূল করা হচ্ছে তার পরিস্থিতি সে ততই বেশি বাংলাদেশের বাইরে সংগঠিত হয়ে উঠছে। এবং 71, 75 পরবর্তী সময় কিংবা 11 সময়ের মতোই আওয়ামী লীগ জানে দেশে সংগঠিত হওয়া যখন প্রতিকূল হয়ে পড়ে তখন বিদেশে সংগঠিত হওয়া, বিদেশে জনসংযোগ তৈরি করা, জনমত গড়ে তোলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে নিয়ে আসা আওয়ামী লীগ রাজনীতির ঘুরে দাঁড়ানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগ সম্ভবত সেই পুরনো কৌশলই আবারও গ্রহণ করেছে।